সব সীমাবদ্ধতা দূর করে বাংলাদেশ বিনির্মাণে হবে সরকারের লক্ষ্য, ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। আগামীর ছাত্র রাজনীতি ছাত্ররাই নিয়ন্ত্রণ করবে। চট্টগ্রামের সমন্বয়ক হাসনাত, মুন্সিগঞ্জের শহীদ ও আহতদের পরিবার সদস্যদের সঙ্গে মত বিনিময়। সিরাজগঞ্জের সিএনজি অটোরিকশা মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে 3 জনের মৃত্যু, হাসপাতালে প্রাণ গেল আরও 3 জনের। আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার 708 বাংলাদেশি, আন্তর্জাতিক কনভেনশন শো এর ফলে গুমের আদ্যপান্ত জানার আশা। এবং ফেনীতে বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার রাত কাটাচ্ছেন অন্যের বাড়িতে, ঘুরে দাঁড়াতে চান সরকারের সহযোগিতায়। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। জানাবো বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বেলা 11:30 থেকে 1:30 পর্যন্ত 2 ঘণ্টা ব্যাপী মত বিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বিকেল 5টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে প্রেস ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস উইং থেকে জানা যায়, মতবিনিময় সভায় যে স্বপ্নের বাংলাদেশের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে সে স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সব ধরনের সীমাবদ্ধতা দূর করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায়। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। আমি খালি দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম, এটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা, একবারের ছবি। মানুষকে এটা তো জানাতে হবে, বোঝাতে হবে এর পেছনে কি ছিল। সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 6 জন। রোববার দুপুর 12টার দিকে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাস্থলেই 3 জন মারা যায়, আহত হন 4 জন। পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আরও 3 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে সমাজ কল্যাণ অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা হয়। বক্তব্যে হাসনাত বলেন, এত দিনের ছাত্র রাজনীতি ছিল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি। আগামীর ছাত্র রাজনীতি ছাত্ররাই নিয়ন্ত্রণ করবে। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রাসেল মাহমুদ। তারা বলেন, কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করেছে, তাদের রুখে দিতে সতর্ক থাকতে হবে। কোনো রাজনৈতিক দলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। চট্টগ্রামের লালদিঘিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা আরো এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী একেএম নাজিমের সাথে। নাজিম, সভায় কি বলছেন আসলে সমন্বয়ক হাসনাত? যে নতুন সরকার আসার পরে বিভিন্ন জায়গায় সরকার চাঁদাবাজ এবং মত করার জন্য যারা সাধারণ নাগরিক রয়েছেন, ছাত্র জনতা তাদের সাথে সমন্বয় ঢাকা থেকে এসেছেন।
সকালে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সমস্ত মানুষের সাথে মত বিনিময় করছেন। তারপর এই যে লালদিঘির মাঠে একটু পরেই তিনি বক্তব্য দিবেন। এখানে যেখানে মত বিনিময় সভায় তারা যেটি বলছেন, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে করণীয় বিষয়ে ছাত্র এবং নাগরিকদের সাথে মত বিনিময় করবেন। পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন জায়গায় যে ছোট ছোট বিষয় নিয়ে বা বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে সেই সব বিষয় নিয়ে ছাত্র জনতার সাথে কথা বলবেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এখানে লালদিঘির পাড়ে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সে মঞ্চে ইতিমধ্যে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশপাশের যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে লালদিঘির এই মাঠে চলে এসেছেন এবং মঞ্চে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের যারা নেতারা রয়েছেন, চট্টগ্রামের যারা সমন্বয়করা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো তারা বলছেন। কিছুক্ষণ পরেই এই মঞ্চে উপস্থিত হবেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি এসেই মূলত যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীদের সাথে তারা তাদের মত বিনিময় যেটি রয়েছে সেটি তারা করবেন। দেখছেন আসলে এখানে ইতিমধ্যে পুরো লালদিঘির মাঠের অধিকাংশ জায়গা পূরণ হয়ে গেছে এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন জায়গার যারা শিক্ষার্থীরা রয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এই মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা অধীর আগ্রহে এই সমন্বয়ক এসেছেন হাসনাত আব্দুল্লাহ, ওনার কথা শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে যে শিক্ষার্থী যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন, তিনি কথা বলেছেন এবং যারা আহত আছেন তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি এখনো স্বৈরাচারী সরকারের বিভিন্ন সিন্ডিকেট আপনার যেখানে যেখানে রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা কথা বলবেন এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যেটি বারবার বলেছেন, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশ সংস্কার করতে হবে এবং যেসব জায়গায় দুর্নীতিবাজরা রয়েছেন, সিন্ডিকেট করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে যেন কঠোরভাবে আন্দোলন করা এবং কঠোরভাবে প্রতিহত করা হয়। পাশাপাশি যারা বিভিন্ন দ্রব্যমূল্য এখনো দাম বাড়িয়ে রেখেছেন এবং আইন শৃঙ্খলা অবনতিতে কাজ করছেন, আমাদের দর্শক চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী AK-M নাজিম যুক্ত হয়েছিলেন। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল। রোববার সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল মুন্সিগঞ্জে পৌঁছয়। বেলা 11:30টার দিকে একটি রেস্তোরাঁয় মুন্সিগঞ্জে নিহত 3 জনের পরিবারের সদস্য সহ ঢাকায় নিহত 6 জন এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নেন। বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করবেন সমন্বয়করা। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। সহায় সম্বল হারানো পরিবারগুলো পার করছে মানবেতর জীবন। রাত কাটাচ্ছেন অন্যের বাড়িতে, ভুগছেন খাদ্য সংকটে। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের রুস্তম মিস্ত্রি বাড়ির হাসিনা আক্তার বন্যা থেকে বাঁচতে বসত বাড়ি ছেড়ে স্বামী সন্তান নিয়ে অন্যের দোতলা বাড়িতে আশ্রয় নেন গেল 21শে আগস্ট। পরদিন ফিরে এসে দেখেন বসবাসের একমাত্র ঘরটি ভেঙে চুরে তছনছ। বাধ্য হয়ে দিনমজুর স্বামীর সঙ্গে 5 ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছেন অন্যের বাড়িতে। একখান ল্যাপটপ সব কিছু বার করতে পারি না, দুজন কম্বল স্বাস্থ্য বাইরে দিছে, সেই কম্বল গুলা গেছে। আমার তো কোনো বাড়িও নাই, জায়গা জমিনও নাই, কিছু নেই। ছেলে দুগা এগুলো কই যাম, স্বামী আছে, জিয়া একটা আছে, এগুলা লই আর তো কোনো থান নাই, কোনো যাইবে। একই চিত্র পাশের গ্রাম জোয়ার কাছাড়ার শাহাবুদ্দিন মোল্লা বাড়ির খোদেজা বেগমেরও। বানের পানি ভাসিয়ে নিয়েছে বসতঘর ও জিনিসপত্র। যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে বাড়িঘর মেরামত করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের।
আরে ঘরে তো হয়ে গেছে, কলজা তো আর ভাঙি গেছে, কলজা তো আর রাতে হলেও ঘুম নাই, দিন হলেও খানা নাই, তো ব্যানে বিস্কুট একখান খাই অনও রয়েছি, খানা দানা আছে নাকি অন এইভাবে কেন থাকুন বাবু, অন্ত মানুষের ঘরে ঘরে থাই। ভয়াবহ বন্যায় শুধু ফেনী সদর নয়, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার অনেকেরই একই অবস্থা। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় এসব পরিবার। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে, কইবার কোনো শেষ নাই। এক নম্বরে কত নিচে কই দিল এমন অবস্থা হয়েছে যে পানি, জোয়ারের পানি যেরকম আসে এরকমই আসছে। খালি এক কাপড় নিয়ে বাচ্চা নিয়ে কোন রকম রাস্তায় গেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইতোমধ্যে দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। আমরা সরকারিভাবে না, আমাদের কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু অ্যাসেসমেন্ট করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা বড় কাজ করছে, তারাও করছে। সব কিছু মিলিয়ে যখন আমাদের কাছে সেন্ট্রাল একটা নির্দেশনা আসবে যে তোমার এই উপজেলায় এতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পার পরিবার বা পার হোল্ডিংয়ের যারা আছে বাড়িঘর, তাদের জন্য নিশ্চয়ই একটা নির্দেশনা বা একটা বরাদ্দ সিস্টেম বা বাড়িঘর করে দেওয়া এটা আসবে। সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো মানুষগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। গেল 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে 708 বাংলাদেশি নাগরিক গুমের শিকার হয়েছেন বলে জানিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থার অধিকার। অনেকের পরিবার এখনো অপেক্ষায় রয়েছেন নিখোঁজ ব্যক্তির। এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন অনেকেই। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আন্তর্জাতিক গুম কনভেনশন স্বাক্ষরের ফলে গুমের ঘটনাগুলোর আদ্যোপান্ত জানা যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে থাকছে। দুইজন ধরার পরে ও তো লম্বা এই রুমের ফিগার, ও দুইজনের ফালাই দিছে দেশে বাদ সাইডে দিক দিয়ে গিয়ে ধরছে। এরপরে র্যাবের আইডেন্টিকেট দেখাইছে, আমরা র্যাবের লোক। 2012 সালের আগস্টে চট্টগ্রামের ডবলমোরিং থানা এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বরিশালের ছাত্রদল নেতা ফিরোজ খান কালুকে। বড় ছেলের নিখোঁজ হবার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। দুঃসহ যন্ত্রণার এখানেই শেষ নয়। বড় ছেলে নিখোঁজ হবার 4 মাস আগে রাজধানী ঢাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে লাপাত্তা হন ছোট ছেলে মিরাজ খান। পুলিশ পরিচয়ে মিরাজকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন সে 8ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর মাত্র। নিখোঁজের 1 যুগ পার হলেও ফেরেনি ফিরোজা বেগমের নারীছেড়া 2 সন্তান। এ ব্যাপারে থানায় নেওয়া হয়নি জিডি কিংবা মামলা। সন্তানদের জন্য মানববন্ধন করতে গেলে পড়তে হয়েছে পুলিশি বাধার মুখে। জিডি নেয় নাই, আগে তো জিডি নেবে এই জায়গা প্রোগ্রাম পড়তে টাউন হলের সামনে, এই পুলিশে লড়াই দিয়েছে, দাঁড়াইতেও পারিনি। আওয়ামী সরকারের দুঃশাসনকালে গুম নির্যাতনের অসংখ্য অভিযোগ তৎকালীন বিরোধী দলগুলোর নেতাদের। এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি তাদের। এই আওয়ামী লীগ সরকার আপনারা দেখেছেন যে আমাদের উপরে যে রোলার চালাইছে, আমার তো প্রায় 49টার মতন মামলা, আমি 9 বার জেল খাটছি বিভিন্ন টাইমে, প্রায় 3.5 বছরের উপরে আমি জেল কাটছি। গুমের শিকার অনেক লোক হয়েছে বাংলাদেশ। চৌধুরী লোক কোথায়, আমাদের বিএনপির সাংগঠনিক সম্বন্ধে ইলিয়াস আলী কোথায়, এরকম অসংখ্য নেতাকর্মী আমাদের গুমের শিকার হয়েছে। এটা দায়ভার বিগত স্বৈরাচারী সরকারকে নিতে হবে। সম্প্রতি গুম কনভেনশন স্বাক্ষরের মধ্য দিয়ে ভবিষ্যতে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করছেন এই বিশ্লেষক। আর্টিকেল 31-এ স্পষ্ট বলা আছে, ভুক্তভোগী ব্যক্তি কিংবা পরিবার চাইলে কমিটি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে এই বিচারিক ব্যবস্থাকে এবং তদন্তকে ত্বরান্বিত করতে পারবে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে গত 14 বছরে 708 জন বাংলাদেশি নাগরিক গুমের শিকার হয়েছেন। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।
সংস্কার করে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সরিয়ে দিয়ে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। এর জন্য সরকারকে যৌক্তিক সময় দেয় দলটি। রোববার দুপুরে নগরীর ওয়েস্টার্ন কুজিন মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জামায়াত সেক্রেটারি। এ সময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা পানি চুক্তির উদ্যোগ নিয়ে উত্তরের 2 কোটি মানুষকে খরা বন্যার হাত থেকে মুক্ত করার দাবি জানান। সভা শেষে তিনি শহীদ পরিবারদের সদস্যদের খোঁজ খবর নেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে 16টি পরিবারকে 1 লাখ করে অনুদান দেয়া হয়। আগুন লেগেছে দেখেছে তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দেখছে মা সে সন্তান করে নিয়ে কাঁদেনি তাকেই শুধু আমরা ফিরিয়ে দিতে পারলাম না এই কথাটি। আন্দোলনটা ন্যূনতম সংস্কারমূলক কাজ রাষ্ট্রের সংবিধানের নির্বাচন কমিশনের রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে যে দুর্নীতি দলীয়করণ আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধে বসে আছে ওদেরকে সরিয়ে দিয়ে একটা স্থিতিশীল একটা স্টেবল দেশ তৈরি করে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা ক্রেডিবল পার্টিসিপেটরি ইনক্লুসিভ একটা নিউট্রাল ইলেকশন ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন। জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে, আমরা সহযোগিতা। বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরের হামলার মামলায় জামিনে মুক্ত পাওয়ায় সাতক্ষীরার কলরোয়াতে অনুষ্ঠিত হচ্ছে জনসভা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, জনসভা ঘিরে নেতা কর্মীদের মাঝে কেমন উদ্দীপনা দেখছেন, কি বলছেন আসলে নেতারা? জুথি, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কলারুয়া ফুটবল মাঠে। এখানে বিএনপির যে জনসভা একটি বৃহত্তম একটি জনসভায় রূপান্তরিত হয়েছে। বিশেষ করে 5 আগস্টের পরিবর্তনের পরে এটি প্রথম জনসভা। এখানে কিন্তু বলতে গেলে কানায় কানায় কিন্তু মাঠ পূর্ণ হয়ে গিয়েছে। বিএনপির নেতা কর্মীরা একেবারে গ্রাম শহর পাড়া মহল্লা থেকে সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আর এই জনসভাতে মূলত বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শহীদ জিয়ার পুত্র তারেক রহমান। তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং এখানকার নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দেবেন। তার কারণেই কিন্তু এখানে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাকে যদি বলে রাখা দরকার যে শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলাকে কেন্দ্র করে এখানকার বিএনপির যে কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা 1 এই আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয় এবং 70 বছরের কিন্তু তার বিরুদ্ধে 70 বছরের একটি তাদেরকে আদেশ দেওয়া হয়, জেল দেওয়া হয়। এই ঘটনার পরে জামিনে মুক্তি পেয়ে কিন্তু আজকের এই সংবর্ধনা, আজকের এই জনসভা, এখানে কিন্তু সেই যে আইনজীবী এর পক্ষে লড়াই করেছিলেন তাদেরকে বরণ করে দিচ্ছেন সেই কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি নিজেই কিন্তু এই যে ফুল দিয়ে কিন্তু বরণ করে দিচ্ছেন এবং এখানকার মানুষ কিন্তু অধীর অপেক্ষায় আছে তারেক রহমান বক্তব্য রাখবেন এবং সাতক্ষীরার নেতৃবৃন্দকে কি নির্দেশনা দেবেন তার জন্যই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় আছে কি বক্তব্য রাখবেন। সেই কারণে মানুষের এই প্রচন্ড অপেক্ষা এবং মানে উপস্থিতির কিন্তু সকলের প্রত্যাশা হচ্ছে তারেক রহমান কি নির্দেশনা দেবেন এবং আগামী নির্বাচনের একটি প্রাক মহড়াও বলে মনে করছেন এখানকার
এখানকার বিএনপির নেতা কর্মী সকলে কিন্তু এটিকে নির্বাচনী প্রাক মহড়াও কিন্তু এটি এই যে সংগঠন সভা এবং জনসভাকে এটি নির্বাচনী প্রাক মহড়াই মনে করছে। এই ছিল জ্যোতি সর্বশেষ, এবং তারেক রহমানের বক্তব্যের পর্ব এলে নিশ্চয় আপনার মাধ্যমে আমরা আবারও আপনার মাধ্যমে সেটি দেখাতে পারব। আপনি থাকেন সেখানেই। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন শরীফুল্লাহ কায়সার। এদিকে বিকেলে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন সারজিদ আলম সহ অন্যান্য সমন্বয়করা। সেখানে আছেন সহকর্মী সুমিত সরকার সুমন, সরাসরি যুক্ত হচ্ছেন আমার সাথে। সুমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সুমন, মতবিনিময় সভা কি শুরু হয়েছে কিনা এবং সমন্বয়কদের আর কি কি কর্মসূচি আছে, কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের দর্শককে যদি জানাতেন। মুখে বললে থামানো যাবে না, আমাদের একটা ইউনিটি থাকতে হবে। এখন একটা সমস্যা হয়েছে যে সবাই নিজেদের সমন্বয় দাবি করে বা বিরোধী দাবি করে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সুমিত সরকার সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গেল 5 অগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত 8 অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারে 1 মাস পূর্ণ হয়েছে। সময়ের সাথে সাথে সরকারের কাছে জনগণের প্রত্যাশাও বাড়ছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত নতুন অন্তর্বর্তী সরকার পার করেছে 1টি মাস। সময়ের সাথে সাথে এই সরকারের কাছে বেড়েছে সাধারণ মানুষের প্রত্যাশাও। বর্তমান আইন কমিশনকে ঢেলে সাজানো, মিডিয়ার বাকস্বাধীনতা, আন্দোলনে নিহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার মাধ্যমে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক সরকার গঠন করবে এই সরকার, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মানিকগঞ্জবাসী। আমাদের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, আমরা নির্বাচন কমিশন, আমাদের বিচার বিভাগ সহ গণমাধ্যম সবগুলো কিন্তু প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। এই প্রতিষ্ঠানগুলোকে যেন সংস্কার করে পুনরায় যেন কাজ করতে পারে সঠিকভাবে, এবং দেশের মানুষের যে বিচারহীনতার যে সংস্কৃতি সেটি যেন দূর হয়। মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা পরিপূর্ণভাবে সরকার সেই সুযোগ করে দিক। গাজীপুরের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। সুশৃঙ্খলভাবে আমাদের সন্তানরা যেন করতে পারে, বা আমাদের বন্ধুরা বা ভাইরা যারা আছে তাদের মান যেন উন্নয়ন করা যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সবার প্রথম যে মৌলিক চাহিদাটা খাদ্য, তো এটাতে জানি নজর দেয়। নতুন সরকারের কাছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ গণমাধ্যমের স্বাধীনতা চান বরিশালের সাধারণ মানুষ। এই সরকারের কাছে দাবি থাকবে সাংবাদিকেরা যেন সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে, তাহলে সমাজ ও জাতি উপকৃত হবে। সুস্থভাবে সুন্দরভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি, চলতে পারি, এই প্রত্যাশাই। পদে পদে দুর্নীতি বন্ধ, প্রকল্পের নামে অর্থ লোপাট, সরকারের প্রতিটি সেক্টরে স্বচ্ছ জবাবদিহিতা সহ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে পদক্ষেপ দেখতে চান রংপুরবাসী। সর্বোপরি একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং কল্যাণমুখী একটা রাষ্ট্র চাই আমরা। দ্রব্যমূল্য থেকে শুরু করিয়া মানুষের যেটা আশা আকাঙ্ক্ষা সব কিছুর জন্য তার কাছে আমরা পাওয়ার আশা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের সন্তান, তার সঙ্গে রয়েছেন বৃহত্তর চট্টগ্রামের আরও কয়েকজন গুণী ও যোগ্য মানুষ। দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসীর প্রত্যাশা, এই নিরপেক্ষ মানুষগুলো চট্টগ্রামের জন্য সত্যিকার অর্থে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দেবেন। মানুষের নিরাপত্তা থাকে, বিচার বিভাগ যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এগুলি আমরা আশা করি। নিত্য প্রয়োজনীয় দামটা কমুক, আমরা যাতে স্বস্তিতে থাকতে পারি, আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো হয়। সব অন্ধকার কাটিয়ে নতুন সরকারের হাত ধরে মাথা উঁচু করে দাঁড়াবে নতুন বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশনে সব লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ করছে স্থানীয়রা। রোববার বেলা 10:30টার দিকে রাজেন্দ্রপুরবাসী রেলপথ অবরোধ করে। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন প্রায় 2.5 ঘন্টা আটকে রাখেন তারা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন থেকে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দেননি। এজন্য ট্রেন আটকে মানববন্ধন করেছেন তারা। পরে তারা সরে গেলে দুপুর 1টার দিকে আটকে রাখা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ময়মনসিংহের ভালুকায় 15 বছর পর দখলে নেওয়া জমি উদ্ধার করা হয়েছে। এতদিন আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্যরা দখল করে আসছিল 10.5 একর জমি। এতে ভুক্তভোগী পরিবারটিতে কিছুটা স্বস্তি মিললেও প্রভাবশালী মহলের হুমকির কারণে জমি হারানোর শঙ্কায় আছেন তারা। এদিকে বিষয়টি দ্রুত সমাধানের কথা জানিয়েছেন প্রশাসন। ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। শিল্পাঞ্চল ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের জমির দেয়া মৌজায় আফাজউদ্দিন, হামিজউদ্দিন, ওয়াজউদ্দিন এবং শামসুদ্দিনের 10.5 একর জমি দখলে নেওয়ার অভিযোগ উঠে জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল এবং এল স্কয়ার কোম্পানির বিরুদ্ধে। জমির চারদিকে সীমানা প্রাচীর দিয়ে 2010 সাল থেকে ভোগ দখল করে আসছিল তারা। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে তাদের হয়রানির শিকার হতে হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পদত্যাগ করলে 6 আগস্ট জমিটি দখল করে নেয় জমির প্রকৃত মালিকরা। ক্ষমতার জোরে এই জায়গাটা বান্ডারি করে করছে, বলে রাখছে। আমরা যখন বাধা দিবার আছি তখন আমাদেরকে হামলা টামলা দেয়, আমার 3 বার জেল খাটাইছে। তারপরে আমাদেরকে অহন পর্যন্ত মনে করেন যে তারা হুমকি দিয়ে আছে। আওয়ামী লীগের ক্ষমতাটা আঙ্গর সম্পদটা দখল হইয়া খাইতাছে। যখন আওয়ামী লীগ কখনে দেশেতে গেছে তখন আঙ্গর সম্পদ আমরা উদ্ধার হইয়া লইছি। শুধু এই জমি নয়, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনেকের জমি দখল নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন মোস্তফা কামাল। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা চাইছে তখন এই যে জমিটা মোস্তফা সে বড় নেতা ক্ষমতাটা এই জমিটা আমাদের চিনে নিয়ে গেছে। মোস্তফা কামাল মেম্বার এবং এল স্কয়ার ফ্যাক্টরি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বুক দখল করে খাইছে, যার কারণে আমরা কখনো এখানে আসতে পারতাম না। তবে অভিযুক্ত মোস্তফা কামালের দাবি ক্রয়সূত্রে জমির মালিক তিনি। এ নিয়ে মামলা হলেও রায় আসে তার পক্ষে। রফিকের মা এবং খালা তারা বাদী হইয়া আদালতে মামলা দিছিল। মামলা দেওয়ার পরে ওই মামলার মধ্যে রুকিয়া রহমানের সাথে একটা আপোষনামা করে এটা 3 লক্ষ টাকাও নিছে এবং না দাবি একটা দলিল দিয়ে তারা নিঃসত্ত্ববান হয়ে গেছে। তখন থেকে আমরা বুক দখলে আছি। উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা বলছেন, উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে জমির বিষয়টি ফয়সালা করা হবে। যেহেতু এই বিষয়টা খুবই স্পর্শকাতর এবং একজনের ভোগ দখলীয় জায়গা আরেকজন অনেকটা জোরপূর্বকভাবে দখল করে নিচ্ছে, এরকম একটা অভিযোগ আমার কাছে লিখিত আসছে। তো সেই প্রেক্ষিতে আমি একটা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে শুনানির জন্য আমরা একটা নোটিশ দিয়েছি। শুনানির মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে অভিযোগের সত্যতা কোথায় বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা আরো দখলের সাথে জড়িত কিনা। কোনো প্রভাবশালীর প্রভাবে নয়, কাগজপত্রের ভিত্তিতে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার দাবি সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।